রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম, কারণ অনেক দিন বাদে আবার সেই আমার পুরনো রুটিনে আমাকে ফিরতে হবে। তো সকালবেলা অনেক সকালেই ছাদে এসেছিলাম, ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি। তো এখন ঘড়িতে ওই 6:15-20 মতো হবে। তো বললাম না, আবার সেই পুরনো রুটিনে, মানে কৌশিকের আবার অফিস চালু হয়ে গেছে হচ্ছে গতকাল থেকে। আজকে হচ্ছে একটা বুধবারের ব্লগ, কারণ তোমরা আজকে যে ব্লগটা, মানে আজকে তো এমনি ধরো বুধবার, এটা হচ্ছে গত বুধবারের ব্লগ। মানে ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু আমি এডিট করে উঠতে পারছিলাম না। তোমরা এখনও শুনবে আমার গলা ভারী ভারী। দেখো এখনও আমি নাক টানছি, এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো যার জন্য ভিডিওগুলো না মানে করে রেখেছি, কিন্তু এডিট করে আর আপলোড করা হচ্ছে না। তো এই যে সকালবেলা উঠে যেরকম সেই আগে কাজ করতে দেখতে একদম টাইম মেনটেন করে একদম পুরো পরপর কাজ করা, ঠিক আবার সেই রকম চালু হয়ে গেছে। তো সকালে একটুখানি উঠে ছাদতে গেছিলাম যাতে ঘুমটা কেটে যায়, কারণ অনেক দিন তো এইভাবে সকালবেলা উঠে রান্নাবান্না করা হয়নি, একদম অভ্যেসটা চলে গেছে। তো সেই জন্য আজকে একটু অন্যভাবেই সকালটা শুরু করলাম, যাতে ঘুমটা টোটালি কেটে যায়। তারপর নিচে এসে এই যে ঘরের জানলাগুলোকে খুলে দিচ্ছি। এখন করে তো আর বৃষ্টি হচ্ছে না, তার বদলে আছে হচ্ছে ভোরবেলা ধরো 5:30 কি 6:45 থেকে তীব্র পরিমাণে রোদ। আর জানো তো, আজকে জানলা খুলতে গিয়ে দেখলাম মিলটা না আজকে সকালবেলা খোলেনি, মনে হয় না আজকে আর খুলবে। তো দেখলাম এখনও অবধি যতক্ষণ মিলটা খোলেনি, না খোলার চান্স বেশি। আর জানো তো, সত্যি সত্যিই আজকে খোলেনি, যার জন্য আজকে না সোফার পেছনের দিকে জানলাগুলোও খুলে দিয়েছি। সোফার ওই দিকটা না এমনি অন্ধকারই থাকে, কিন্তু যখন সমস্ত জানলাগুলো খুলে দেওয়া হয় এত আলো হয়ে যায় না, লাইট জ্বালার দরকার পড়ে না। তো নিচে এসে ওদিকে তো গ্যাসে দুটো খাবার বসিয়ে দিয়েছি, আর এখানে করবো হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে তরকারি। আর এখানে কৌশিকের সন্ধ্যের টিফিনটা ওকে আবার টিফিন বক্সের মধ্যে রেডি করে দিতে হলো। মানে আজকে আমি ভিডিও করছি আর ভাবছি যে কতদিন পর আবার তোমাদের সাথে ডেলি রুটিন একদম প্রপারলি শেয়ার করছি। তো ওইদিকে সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি রান্নার। তো দেখলাম হাতে সময় ছিল, তো এইখানে যে মাছগুলো আজকে রান্না করব সেটাকে ফ্রিজ থেকে বার করে আর কি একটু জলের মধ্যে দিলাম। এমনি ঠান্ডা সমস্তটাই কেটে গেছে, কারণ রাত্রিবেলা করে না আমাদের ফ্রিজ সারা রাতই অফ থাকে। সে ফ্রিজের মধ্যে মাছই থাক আর কোনো খাবারই থাক, মানে রাত্রেবেলা ফ্রিজ চালানো যাবে না। তো যার জন্য ফ্রিজ তো রাত্রের দিকে অফই থাকে। তো সকালবেলা আমি যখন মাছগুলো বার করি না, এমনি সেরকম একটা ঠান্ডা থাকে না, ওই একদম ফ্রিজ থেকে বার করে তো আর গরম তেলের মধ্যে দেওয়া যায় না, একটুখানি আর কি নুন হলুদ মাখিয়ে মানে মেখে টেখে রাখা থাকে। তো সেই জন্যই যা একটুখানি রাখতে লাগে, না হলে মাছ এমনি মোটামুটি ধরো ঠান্ডাটা পুরোপুরিই কেটে যায়। তো এখানে করছি হচ্ছে আজকে কুমড়ো আর আলু দিয়ে তরকারি, আর সেটা করবো হচ্ছে মাছের মাথা দিয়ে। তোমরা তো জানোই কৌশিক এমনিতেই এই তরকারি খেতে পছন্দ করে না। এই মাছের মাথা টাথা দিয়ে একটুখানি অন্যরকমভাবে করলে তাও খায়, আর যদি প্লেন করে দেই ওই মানে উপায় নেই তাই খাচ্ছে, মানে না খেতে হলে ভালো হয় এইরকম একটা ওর ব্যাপার হয়ে যায়। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো এক এক করে সমস্ত রুটিগুলো করে নিচ্ছি। রুটি করতে আমার এমনিতেও ভালো লাগে না, তোমরা জানো, কিন্তু কি করব, দেখো যে কাজগুলো ভালো লাগে না সকালবেলা উঠে সেইগুলোকেই সবার আগে করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে এই রুটি করা। আমার একদম ইচ্ছা করে না রুটি, স্পেশালি কী বলো তো, এই আটাটা মাখতে, মানে বেলা হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতে কিছু মনে হয় না, ওই আটা মাখতে গেলে সারা হাত হয়ে যায়, ওটা আমার একদমই পছন্দ হয় না। তো সকালবেলা আজকে একেবারেই এই যে তরকারি করেছি ওটা দিয়ে কৌশিককে ভাত দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই যাবে হচ্ছে ওর টিফিন। মানে একবারে তরকারিটা করে নিলাম, এবার যতক্ষণ এটা চলবে, আর যদি শেষের দিকে না চলে তাহলে একটা কিছু ভাজাভুজি করে নেবো, মানে এইরকমই একটা প্ল্যানিং ছিল। তো দেখলাম যা তরকারি ছিল আমাদের না রাত অবধি হয়েই গেছে, কারণ সাথে তো মাছ ছিল, যার জন্য আর কিছু লাগেনি। হ্যাঁ, যদি এখন ধরো এটা নিরামিষ দিনে করতাম তাহলে এই তরকারির সাথে আরও একটা কিছু আমায় রাখতে হতো, না হলে খাওয়া যেত না ঠিকঠাক। তো এইদিকে দেখো কৌশিক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে, আর এই যে টেবিলটার অবস্থা তো ভীষণ খারাপ ছিল। তো সমস্ত জিনিসপত্র জায়গায় রেখে ওইদিকে হচ্ছে টেবিলটাকে ফাঁকা করলাম। আর এইদিকে দেখো এই দুটো আজকে সকাল সকাল এসেছিলো। তো ছোটোজনাকে বললাম যে নাড়ু খাবি, ও তো সেই হাঁ করে তাকিয়ে রয়েছে, ও এখনও বুঝে উঠতে পারিনি নাড়ু জিনিসটা কি। আর বড়জনা তো জানেই নাড়ু জিনিসটা কি, তাই ওকে দেয়াতে ও অনেক বেছে বুঝে বললো থাক আমি একটাই নেবো, রেখে দাও, আবার পরে খাবো। না যাই হোক, একটা খেয়েছে। তো এইদিকে আমি ডাল বসিয়ে গেছিলাম, তো এদিকে দেখলাম ডালটাও হয়ে গেছে, এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার না ওরা তো নিচে ছিল, উপরে না ঠিক যেতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম ওরা ওদিকে মানে ওরা ওদের মতো খেলা করুক, আমি এখানে টুকটুক করে একটু একটু করে কাজ এগিয়ে রাখি।
আজকে না একটুখানি বাজারের দিকেও যেতে হবে, কারণ আমার কিছু কিছু জিনিস একটুখানি শেষের দিকে হয়ে এসছে, এখনও শেষ হয়নি তবে শেষের দিকে। আর সেই জিনিসগুলো যেহেতু একদম প্রত্যেক দিন লাগে, তাই একটুখানি করে আগে করে স্টকে রেখে দেওয়াই ভালো। তো যার জন্য আরও তাড়াতাড়ি কাজ করছি। তো ওইদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো আমার ওটসটাও বানিয়ে নিয়েছি। এটা এত তাড়াতাড়ি বানানো হয়ে যায় না, মানে কি বলবো, জল গরম করতে তো বেশি সময় লাগে না, জাস্ট গরম জলটা অ্যাড করলেই হয়ে যায়। এর মধ্যে দুধও দেওয়া থাকে, তারপরে ধরো মিষ্টির জন্য গুঁড়ো দেওয়া থাকে, যার জন্য এর মধ্যে কিচ্ছু তো অ্যাড করতে লাগে না, আর খুব তাড়াতাড়ি আমার বানানো হয়ে যায়। আর দেখো এত চটজলদি যদি একটা হেলদি জিনিস খেয়ে সকাল সকাল দিনটা শুরু করা যায় তাহলে তো বেশ ভালোই হয়। তো যাই হোক, ওইদিকে নিচের মোটামুটি কাজ সব গোছানোই আছে, শুধু এখন না মানে ওপরের যা কাজ আছে কমপ্লিট করে নিয়ে গিয়ে নিচে আর কি মাছটা রান্না করব, আর ভেবেছি কিছু একটা ভাজাভুজি করব, তো সেইটা করলেই হয়ে যাবে। তো যার জন্যে বললাম না বাজারে যাব, তো তাই একেবারে ফুল স্পিডে কাজ শুরু করে দিয়েছি। অনেক দিন বাদে জানো তো আবার এইভাবে কাজ করছি, তো মানে কেমন যেন একটা লাগছে, একটা অন্য রুটিন হয়ে গেছিলো, কারণ কৌশিকের তো অফিসটা টানা ছুটি ছিল। আর এইবার মানে দেখবে লং ছুটির পর কিন্তু কাজ করতে গেলে বড্ড আলসি লাগে। তো আজকেও আমার না সেই রকমই হচ্ছিলো, ভালো লাগছিল না। তো দেখলাম আবার তো নিজের রুটিনে ফিরতে হবে, ওই 10টা দিন বা ওই 5টা দিনের দিয়ে তো আর সারাটা বছর চলবে না। তো এইদিকে দেখো যেখানে যে জিনিসপত্র ছিল এইবার শুধু তোলার পালা। পুজোর সময় না চাইতেও অনেক এক্সট্রা জিনিস ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে গেছে, যার জন্য ওয়ার্ড্রপটাও একদম পুরো এলোমেলো হয়ে আছে। তো সেই সমস্ত কিছু গোছাতে হবে, তো সমস্ত কিছু তো আর একদিনে গোছানো যায় না, আস্তে আস্তে গোছাতে হবে। তো ভেবেছি যেদিন যেটুকু পারবো প্রত্যেক দিনের কাজের সাথে ব্যালেন্স করে, তো সেদিন সেইটুকুই করব। তো এখন বলতে গেলে ওয়ার্ড্রপে হাত দেবো না, কারণ সারা ঘরে এমনিতেই যা জামা কাপড় ছড়ানো সেগুলোকেই আগে গুছিয়ে গুছিয়ে তুলতে হবে। যেমন ধরো এই যে আকাশি কালারের যে জামাটা দেখছো না, এটা পরে হচ্ছে কোথায় যেন গেছিলাম, একবারই পরা হয়েছে। এবার একবার পরা হয়েছে বলে তো আর ওয়ার্ড্রপে ঢোকাতে পারি না, আনলাতেই ছিল। তারপরে দেখলাম আনলায় প্রচণ্ড জামা কাপড় হয়ে যাচ্ছে, তো কি করব, অগত্যা আবার ওটাকে ঢুকিয়েই দিয়েছি, যে মানে ঢুকিয়ে দেবো বলেই কেচে রেখেছি। তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এইবার বিছানার নিচে দিতে গিয়ে দেখি ওইদিকে অলরেডি এত জামা কাপড়, ওখানে আর কিছু দেওয়ার নেই। তো আবার এই সাইডটা তুলে দেখি এদিকটা ফাঁকা ছিল, তো এই দিকটাতে দিয়ে দিয়েছি। তো এখানে কৌশিকের 3খানা প্যান্ট দিয়েই পুরো ভরে গেছে। তো এইবার এখানে বিছানাটা একদম টান টান করে নিচ্ছি, নিয়ে এইবার যা টুকটাক কাজ থাকে সেগুলো চলো করবো, আর তোমাদের সাথে কিছু কমেন্টে শেয়ার করব। তো আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছিলে যে অল্প হিটে আয়রন করার জন্য রিয়নের কাপড়গুলো। ঠিক আছে গো, একবার চেষ্টা করে দেখবো। সত্যি কথা বলতে ভয় লাগছে যদি পুড়ে টুড়ে যায়, তবে শীতে তো সব কিছুই হবে, তো দেখবো খুনি একদিন। আর আজকে জানো তো এই সোফার এই দিকটা করবো। আজকে ঘরে আর বেশি ডাস্টিং করছি না, কারণ ঘর তো ধরো পুজোর মধ্যে টুকটাক টুকটাক করা হয়েছে, কিন্তু সোফার এই দিকটা করাই হয়নি। সেই পুজোর আগে করেছিলাম, পুজোর মধ্যে আর এই দিকে কিচ্ছু করা হয়নি। তো সেই জন্যেই না এই দিকটাতে ভাবলাম আজকে ঘরটা বাদ দিয়ে আজকে এই দিকটাতে করি, কারণ এই দিকটা করা ভীষণ জরুরি। আর দেখছো পেছনের জানলাটা খোলা আছে বলে কত আলো, মানে রডের আলো, মানে যে এমনিতে এখানে একটা আলো জ্বেলেছি কিন্তু সেই আলো অতটা চোখে পড়ছে না, একদম ওপরের দিকটা ছাড়া নিচের দিকে চারপাশে জানলা দিয়ে যা আলো হাওয়া ঢুকছে, তাতে কিন্তু আমার জানো তো কাজ করতেও কষ্ট হচ্ছিল না, বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বৈদ্য ফ্যামিলি ব্লগস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে ভিডিও খুব ভালো লাগলো, ভিডিওটা মন দিয়ে কোনো কাজ করলে সেটা খুব ভালো হয়। হ্যাঁ গো, তাজা বলেছো। সমস্ত কাজের পিছনে সে ছোট হোক বা বড় হোক, একটু যদি ভালোবেসে মন দিয়ে করা যায় না, সেটাই দেখবা মানে নিখুঁত হয়ে যায়। কিন্তু কি বলতো, কখনো কখনো দেখবা আমাদের সবারই কিছু কিছু কাজে না অ্যালার্জি মতো থাকে, মানে ওই কাজটা দেখলেই আবার করতে হবে এরকম ভিতর থেকেই একটা চলে আসে, তো তখন সেই কাজগুলোই আর করতে ইচ্ছা করে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ঝর্ণা এক্সি থেকে দিদিভাই, লোপামুদ্রা দি। আর তোমরা সবাই বলেছো গত দিনের মাটনটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছিল। কৌশিক তো ধরো অ্যাজ ইউজুয়াল ভালো বলেইছে। তারপরে মাকে পাঠিয়েছিলাম, বোনকে পাঠিয়েছিলাম না, ওরাও খেয়ে বলেছে দারুণ সুন্দর রান্না হয়েছে। মানে আমি জীবনে ফার্স্ট টাইম এত সুন্দর, মানে আমার হাতে নিজের প্রশংসা নিজেই করছি, মানে আমি নিজের হাতে এই এত সুন্দর মাটন এই প্রথমবার রান্না করলাম। আগেও রান্না করেছি কিন্তু ঠিক মানে আমার নিজেরই মন মতো হয়নি।
তবে সেই দিনের রান্নাটা একদম মন মতো হয়েছিল। তো লোপামুদ্রাদি লিখেছিলে যে রূপোর জিনিস টুথপেস্ট আর ব্রাশ দিয়ে মেজে নেবে, দেখবে নতুনের মতো চকচক করবে। ঠিক আছে, তাহলে না একবার আমি আমার নুপুরটা করে দেখবো। তো নুপুরটা জানো তো মানে কালো হয়ে গেছে, আর আরও পরি না নুপুর, আমার না পরতে খুব ভালো লাগে কিন্তু আরও পরি না। তার কারণ কি বলো তো, যেখানটা নুপুরটা পায়ে থাকে না সেখানটা দেখে কালো হয়ে যায়, আর সাবান দিয়ে তুলতে গেলেও চটজলদি ওঠে না, সেই ঘষে ঘষে তুলতে হয়, যার জন্য না নুপুর মানে ইচ্ছা থাকলেও আমি পরতে পারি না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুতপা দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমি তোমার ব্লগ দেখি কিন্তু আজ প্রথম মেসেজ করলাম, তোমার ব্লগ সবসময় ভালো হয়, ফ্রম শিলচর আসাম। দিদিভাই তুমি মনে হয় শিলচর লিখতে গেছিলে, আমি যদিও জানি না আসামে শিলচর বলে কোনো জায়গা আছে কিনা। তো থ্যাংক ইউ, তুমি এত দূর থেকে এত ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো, ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পেয়ে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, পিয়া আর পম্পিপাল দিদিভাই লিখেছো কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো এমনি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখো এই ছোট্ট ছোট্ট পুতুল দুটো, এটা হচ্ছে পৌশালিদি গিফটে দিয়েছিল, এত সুন্দর না। ওদেরকে জানো তো বোথ সাইড টেপ দিয়ে আটকে দিয়েছিলাম, অনেক দিন রয়েছে। এইবার দেখছি জানো তো বোথ সাইড টেপগুলো পুরনোগুলো চেঞ্জ করে না নতুনগুলো দিলেও সেই পুতুল দুটো উল্টে পড়ছে। ওরা এত কিউট দেখতে না, ওদেরকে আমার অন্য কোথাও রাখতেও ইচ্ছা করছে না আর কি। ওই জায়গাটা যেখানটাতে রাখা আছে না, ওটা যেতে আসতে চোখে পড়ে, তো বেশ ভালো লাগে। তো এবার দেখছি জানো তো বোথ সাইড টেপ দিয়েও না আটকাচ্ছে না, সেই উল্টে উল্টে পড়ে যাচ্ছে। আগে তো জানো আরও পড়ে যেত, কারণ এসিটা যখন আমাদের চলে না পুরো গিয়ে পুতুলটার গায়ের ওপর হাওয়াটা পড়ে, আগে তো আরও পড়ে যেত। তবে এখন তো এসি চালানো সম্পূর্ণ বন্ধ, যা ঠান্ডা পড়ে গেছে আর আমার নিজের যা ঠান্ডা লেগে গেছে, তো তাও জানো তো দেখছি কিভাবে না শুধু পড়েই যাচ্ছে। তো আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, আর সুপ্রিয়াস ব্লগ থেকে কমেন্ট করেছিল দিদিভাই, আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর অনিন্দিতা খান দিদিভাই কমেন্ট করেছে আমি প্রায় 1-1.5 বছর ধরে তোমার ব্লগ দেখি, কিন্তু কেন জানি না তোমায় কণিকা বলে জানতাম, কিছু মনে করো না। না গো ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আগেও তোমার কমেন্ট পেয়েছি, তুমি কণিকা বলেই বলেছিলে, তো সেই জন্যেই তোমাকে আমি আগের দিন বলে দিলাম দিদিভাই আমার নাম কণিকা না, আমার নাম সুস্মিতা। সে যাই হোক ভুল হয়েছিল, চলো এখন থেকে সুস্মিতাই থাকবে। আর কমেন্ট করেছিল মুস্কান দিদিভাই, চৈতালি, আর সিম্পল লাইফস্টাইল ঋতশ্রী থেকে বনু কমেন্ট করেছে যে আমি কোন ট্রাইপড দিয়ে ভিডিও করি একটু দেখাতে। ঠিক আছে, এই ভিডিওতে তো দেখাতে পাচ্ছি না, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর না হলে তুমি এক কাজ করতে পারো, আমার চ্যানেলে স্টোরে গিয়ে দেখবে আমি যে ট্রাইপড বলো রিং লাইট ইউজ করি সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে, মানে যেখানে আমার চ্যানেলের মেন পেজ সেখানে যাবা, দিয়ে একদম মানে কি বলতো একটুখানি ঠেলে সরাতে হবে, একদম ডান দিকে একটা আর কি বক্স আছে স্টোর বলে, তো সেখানে গিয়ে দেখবে আমি যে যে রিং লাইট ট্রাইপড ইউজ করি সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে। তবে তুমি বলেছো আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো ওদিকে তো মাছটা হচ্ছে কালিয়া মতো করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তো সেটা তো বসিয়ে না আজকে জানো তো প্রথম আমি থোড় কাটলাম। মাঝে তো বাপি কাটা নিয়ে আসছিল, কিন্তু জানো তো কাটা থোড় না আমাদের বাড়ির কাছে যে বাজারটা সেই বাজারে পাওয়া যায় না, ওটার জন্য আরও অনেকটা যেতে হয়, তো সবসময় তো আনা সম্ভব হয় না। তো এবার কৌশিককে বলেছিলাম আগে একটা আস্ত থোড় এনে দিয়ে তো দেখবো তো কাটতে পারি কিনা। তো একটুখানি মানে গায়ে জোর দিয়ে কাটতে হচ্ছিলো, কিন্তু জানো তো কাটতে শিখে গেছি, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো পুরো থোড়টাই কেটে ফেলি, কিন্তু পুরো থোড় কেটে ফেললে আজকে তো আর অতটা খাওয়া হবে না, তো সেই জন্য আর কাটলাম না। তো ওইদিকে তো মাছটা হয়ে গেছে, আর এদিকে এখন এই যে থোড় ভাজাটাও করে নিয়েছি। তারপর তাড়াহুড়ো করে ওপরে গিয়ে স্নান সেরে নিয়েছি, কারণ বললাম না একটু বাজারে বেরোবো, তো সেইটারই তাড়াহুড়ো করছিলাম। আর দেখো গাছের ফুলগুলো একদম কিরম পুরো লাল টকটকে, অপরাজিতাগুলো পুরো নীল হয়ে রয়েছে, এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে না। তবে আজকে দেখলাম একটাও জবা ফুল ফোটেনি, আর কি করা যাবে, সব দিন তো আর সব ফুল ফোটে না। আর জানো কি হচ্ছে, আমার গাছে তো সেরকম একটা ফুল ফুটছে না, আর মার গাছে প্রত্যেক দিন মানে মার যতগুলো জবা গাছ আছে মার প্রত্যেক দিন ডেলি 40-50টা করে জবা ফুল ফুটছে, এই গাছ সে গাছ মিলিয়ে এত ফুল ফুটছে মার গাছে। মাঝে মধ্যে জানো তো মার গাছপালাগুলো দেখলে আমারই লোভ লাগে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা কুণ্ডু দিদিভাই, আর কমেন্ট করেছিল কাবেরী সূত্রধর দিদিভাই, মৌমিতা বাগ আইডি থেকে দিদিভাই, জয়িতা মিত্র দিদিভাই, দেবনন্দা হাজরাদি, বৈশালীনাথ দিদিভাই, জিনিয়া রয়, সুরভিদি, আর কমেন্ট করেছিল দীপর্ণা। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তবে এইসবের মাঝখানে আমি গতদিন আরও একটা কমেন্ট পেয়েছি, আমি জানি না সেই দিদিভাই কী হিসাবে লিখেছে,
তো দিদিভাই একটা অন্য ধরনের কমেন্ট করেছিল, তো সেটা আমি না এখানে বলতে চাইছি না। শুধু দিদিভাইকে একটা কথাই বলবো, দিদিভাই না জেনে শুনে না কারোর সম্পর্কে কিছু কমেন্ট করবে না, সেটাতে হয়তো তার খারাপ লাগতে পারে। তো এই কথাটাই তোমাকে বলার। আর কমেন্টটা আমার সত্যি কথা বলতে খারাপই লেগেছে শুনতে, যার জন্য এখানে আমি শেয়ারও করলাম না। তবে তোমাকে ওই যে একটা কথাই বলে দিলাম, না জেনে শুনে কাউকে কখনো কিছু কমেন্ট করবে না। আর যখন কিছু কমেন্ট করবে না তখন ভাববে যে সেই জায়গাটায় নিজেকে আগে বসিয়ে দেখবে যে সেরকম যদি না জেনে শুনে কেউ কমেন্ট তোমার ব্যাপারে করতো তোমার কেমন লাগতো। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তারপর উপরে এসে এই যে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। কি বলো তো, শীতকালে না স্কিন কেয়ারটা আমি পুজো দেওয়ার পরেই করি, তার একটাই কারণ এই যে বডি অয়েলটা অ্যাপ্লাই করি। শীতকালে না আমার হাত প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো এবার আমি শুনেছি তেল টেল মেখে না পুজো টুজো দিতে নেই। তো কোনো রকমে মাথার সামনেটা একটুখানি আঁচড়ে আগে পুজোটা দিয়ে নেই, তারপর ওপরে এসে ধীরে সুস্থে ফ্যানটা চালিয়ে এখন ওই ধরো মাথাটা ভালো করে আঁচড়ে নেবো, একটু তেলটা মেখে নেবো, তারপর টুকটাক যা স্কিন কেয়ার থাকে সেগুলোই করে নেবো। দেখবে গরমকালে স্কিন কেয়ার স্কিপ করা গেলেও না শীতকালে একদম স্কিপ করা যায় না। সারা গা হাত পা এত টান ধরে, আমার তো এখন থেকেই জানো তো টান ধরা শুরু হয়ে গেছে, যার জন্য বডি অয়েল অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। এই যে শুরু হলো, এই আমার সারা শীত চলবে। দেখবে লোশন কিন্তু অতক্ষণ না গায়ের মধ্যে থাকে না, দেওয়ার পর খানিকক্ষণের মধ্যেই কিন্তু সেটা হাওয়া হয়ে যায়। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:10। মাঝখানে মানে এতটা দেরি হতো না, নেহাত বাজারে গেছিলাম বলে দেরি হয়েছে। আর বাজারে আজকে কিচ্ছু ভিডিও করিনি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো গেছি শুধুমাত্র কিছু টুকটাক সবজি ছিল, স্পেশালি আমার না বাড়িতে টমেটোটা শেষ হয়ে গেছিলো। আগের দিন মাটন রান্না হয়েছিল, তারপরে চাটনি ফাটনি ছিল, অনেকটা টমেটো শেষ হয়ে গেছিলো। তো সেই জন্যই মানে ছিল দুটো মতো ছিল, তো দুটো টমেটো সবসময় আমার হয়ে ওঠে না, মনে থাকবে না, ওই জন্য বাজারেও গেছিলাম টমেটো আনতে। আর স্পেশালি গেছিলাম একটা ফুলকপি আনতে। আমাদের মানে এখানে সবজির ভ্যানগুলো আসে না, ওখানে একটা ফুলকপি 40 টাকা চাইছে, তো বাজারে গেলাম 30 টাকায় হয়ে গেছে। 10 টাকা তো সেভ হলো, প্লাস আমার একটুখানি ঘোরাও হলো বাজারে। আমার না ঘুরে ঘুরে বাজার করতে ভীষণ ভালো লাগে, সে সবজি বাজারে হোক আর জামা কাপড়ই হোক, আমার ঘুরে ঘুরে বাজার করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই মানে এই টুকটাক জিনিস বাড়ির থেকে নিয়ে নিলেও হয়, কিন্তু একটুখানি ঘুরবো বলে গেছিলাম হচ্ছে বাজারে। তো এই যে শীত তো চলে এসেছে, আর জানো তো শীতের সময় একটা স্পেশাল জিনিস কি হয়, সেটা আর কিছুদিন পর থেকে আমি বেশি ভালো করে বুঝতে পারবো। কারণ আর কি সূর্যটা ঘুরে যায় তো, মানে সূর্য ঘোরে না জানি, তাহলে রোদটা ঘুরে যায় তো। আর এই টাইমে না এইখানে টুলটা নিয়ে বসলে এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে না। তবে যদিও রোদে এখন বসা যাচ্ছে না, কিছুদিন বাদ থেকে বসা যাবে। তো এখন মানে খাওয়া দাওয়া করবো না, বাপি একটু বেরিয়েছে, বাপি আসুক দিন খাওয়া দাওয়াটা করে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ওই 5:20-25 মতো বাজে। এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গেছে। আগে তো ধরো যদি 6:30তেও ছাদে আসতাম বেশ ভালো আলো থাকতো, মাঝে মধ্যে সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখা যেত। তবে এখন যেহেতু আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে, এখন কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে। তো ছাদের গাছগুলোতে একবার করে জল দিয়ে নিয়েছি, দিয়ে এই যে নিচে এসছি তোমাদেরকে একটু গাছ দুটোকে দেখাবো বলে। সকালবেলা তো দেখানোর টাইমই থাকে না। দেখো এই মানি প্ল্যান্টটা জলে দিয়েছি ধীরে ধীরে, আমি তো অতটা খেয়াল করিনি, ও তো দেখছি বেশ ভালো বেড়ে উঠছে। এই যেতে আসতে জানো তো গাছগুলোকে দেখি, তার ওদেরকে তো নিজের হাতে একটু একটু করে তৈরি করেছি। এত ভালো লাগে না, ওই কার কটা পাতা নতুন হলো, কি পাতা শুকিয়ে গেল, এগুলো দেখতে দেখতেই আমার সময় চলে যায়। আর এই যে সন্ধেবেলা টুকটাক কাজগুলো যা ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। তারপরে না এত মাথার যন্ত্রণা করছিল, ভালোই লাগছিল না। তো ভাবলাম সোফার এখানটা বসে এখানে একটুখানি গান শুনি। তো খানিকক্ষণ মানে গান শুনছিলাম, তারপরে না বললাম মানে কি বলবো, এত মাথার যন্ত্রণা করছে না আমার, মানে ফোনের দিকেও তাকাতে ইচ্ছা করছে না। তো কি করি, তারপর হঠাৎ মনে পড়লো যে আমার কাছে তো আই ম্যাসাজার আছে, তাহলে সেটা দিয়ে একটুখানি ম্যাসাজ নেওয়া যাক। তো দেখলাম এটা দিয়ে করে না অনেকটা রিলিফ পেয়েছি। আর সবথেকে বড় কথা, মানে যেরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল না মাথা যন্ত্রণায়, সেইটা সম্পূর্ণ কেটে গেছিলো। তো অনেক দিন বাদে এটাকে না আজকে ইউজ করছিলাম। আমি তো ভয়ে ভয়ে অন করছিলাম যে চার্জ টার্জ আছে, তো দেখলাম মোটামুটি চার্জ ছিল, মানে আমি যতক্ষণ ইউজ করেছি বন্ধ হয়নি। তো এরপরে না আর ভিডিও করা সম্ভব হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।